প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাঝ বয়স পার হলে আমাদের সবারই একটি নিজের ঠিকানা দরকার হয়। আর ঠিকানা মানেই বাড়ি। আর রাজশাহীতে নিজের একটি স্বপ্নের বাড়ি তৈরির বিষয় নিয়ে সুদীর্ঘ সময় ধরে কাজ করছেন মুস্তাফিজুর রহমান তুহিন ভাই, যিনি জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ নামে প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর। তো আমাদের স্টুডিওতে আছেন আজকে তুহিন ভাই। তুহিন ভাই, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। তুহিন ভাই, প্রথমেই জানতে চাইবো আপনাদের যে প্রতিষ্ঠান জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ, এই প্রতিষ্ঠানটা তৈরির উদ্দেশ্য কি এবং আসলে তৈরির উদ্দেশ্যের পিছনে আপনারা কারা কারা ছিলেন? আচ্ছা, আমরা মূলত জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ আমরা দুই বন্ধু মিলেই করেছি আর কি। আমার সাথে মিজানুর রহমান মিজান আছেন চেয়ারম্যান হিসাবে আর কি। আর এই কনসেপ্টটা আসছে একটু অন্যভাবে। আমি দীর্ঘদিন ঢাকায় থেকেছি আর কি। ঢাকায় থাকার সময় দেখেছি যে একটা মানে বিল্ডিংয়ে যখন একাধিক ফ্যামিলি থাকে, অনেক ফ্যামিলি থাকে, কেউ কাউকে দেখা যাচ্ছে যে আমাদের পরিচয় থাকে না, কারোর সাথে সম্পর্কটা তৈরি করি না, মানে ডিটাচ থাকে আর কি, মানে সেলফ ফ্যামিলিজম যেটা আর কি। এটাকে আমাকে খুব পীড়া দিত আর কি, যে আমরা সভ্য মানুষ হিসেবে সবার সাথে থাকবো, মিলেমিশে থাকবো, এটা কেন হবে না আর কি। তো এইটা একটা পীড়া ছিল। তারপরে রাজশাহীতে আমি একটা 2018 সালে একটা জমি কিনেছিলাম কয়েকজন মিলে আর কি, যেহেতু আমরা স্বল্প আয়ের মানুষ। কেনার পরে যেটা হয়েছে যে অনেকে যারাই জানছে, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হচ্ছে, ভাই আমাকে নিলি না কেন, বা আমাকে নিলে ভালো হতো বা এরকম। তখন চিন্তা করলাম যে আমার ওই যে যে ল্যাক্সটা ছিল বা ভাবনাটা ছিল যে মানুষ ডিটাচ হয়ে যাচ্ছে, আবার এখানে দেখা যায় আবাসনের একটা মানুষের চাহিদাও আছে, এটাকে সমন্বয় করা যায় কিনা। তখন আমার এই যে বাংলাদেশের যে একান্নবর্তী পরিবারের যে কনসেপ্টটা, এটাকে মাথায় রেখে আমরা এই ল্যান্ড শেয়ারটাকে ডেভেলপ করলাম এরকম যে আমরা সমমনা মানুষগুলো একসাথে হওয়ার পরে স্বল্প আয়ের মানুষ যারা আছে বা সমমনা মানুষ একসাথে হয়ে একটা পরিবারের মতো করে একটা প্লট কিনবো, কিনে আমরা নিজেরা ডেভেলপ করবো। এইভাবে আসলে জয়েন্ট ফ্যামিলির পথ চলা শুরু। আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তরে আমরা মনে হয় আমাদের পরের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ নামটা কেন এলো। তো আমরা মনে হয় অনেকখানি পেয়ে গেছি। তারপরে আবারও বলছি যে বাংলাদেশের ঐতিহ্য হলো একান্নবর্তী পরিবার, এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি। তখন একান্নবর্তী পরিবারের সুবিধাটা কি হতো দেখেন, আমরা ভাই বোন দাদা দাদি সব একসাথে থাকতাম। এখানে হতো কি যে বয়স্ক মানুষগুলো এবং বাচ্চারা সময় কাটানোর জন্য একটা পরিবেশ পেত আর কি। এখন যেটা হচ্ছে কি, আমরা পেশাগত কারণে হোক বা বিভিন্ন কাজে হোক, আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি আমরা, কিন্তু আমরা এইটাকে ফিরিয়ে আনতে চাচ্ছি। হয়তো ভাই বোন বা চাচা চাচি না হোক, সমমনা মানুষগুলো যদি আমরা একসাথে থাকতে পারি, তাহলে হবে কি, দেখা যাচ্ছে আপনি আপনার আত্মীয়র মতো হয়ে গেলাম। আর একটা বিল্ডিং 2 থেকে 3 বছর লাগে ডেভেলপ হতে, দেখা যাচ্ছে প্রত্যেকের সাথে একটা সম্পর্কই তৈরি হয়ে যায়, প্রতিবেশী তৈরি হয়ে যায়। বিপদে আপদে বিভিন্ন পেশার মানুষ থাকে, আমরা এখানে ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, সাংবাদিক থাকে, শিক্ষক থাকে, প্রত্যেকের পেশাগত সুবিধাটাও কিন্তু পায়। কে কোন ইয়াতে আছে, মানে প্রফেশনে আছে, তখন দেখা যাচ্ছে যে ভাই আমার একটা ডাক্তারের তো কোনো ব্যাপার হলো আর কি, দেখা যাচ্ছে আমার প্রজেক্টের মধ্যেই ডাক্তার আছে, তার একটু সরপন্ন হলাম। কোনো একজন ইঞ্জিনিয়ারের বিষয় হতে পারে, তাকে হয়তো ওই বিষয়টা কোয়ারি করলাম। কেউ হয়তো একটা ব্যবসায়ী আছে, যার হয়তো এই কনসেপ্টটা লাগবে। এই কারণে আমরা করেছি মাল্টিপারপাস, যে বলে না যে একতায় মানে 10 লাঠি একের বোঝা। তো 10 জন এক জায়গা হলে যেমন এই কমিউনিটিরও তৈরি হয়, আবার দেখা যাচ্ছে অনেক কাজ সহজও হয়ে যায়। আপনারা কতদিন ধরে এই জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজের বয়স হলো আর কি? আমরা মূলত 19 সালের শেষ দিক থেকেই আমরা প্রাতিষ্ঠানিকভাবে বলা যায়, রাজশাহীতে প্রথমও বলা যায়, রাজশাহীতে প্রথম আমরা প্রাতিষ্ঠানিকভাবে শেয়ারে যে বিল্ডিং করার যে পদ্ধতিটা শুরু করেছিলাম আর কি। আল্লাহর রহমতে এইভাবে এই 2019 সাল থেকেই আমাদের এই পর্যন্ত পথ চলা আর কি। এবং আমাদের রাজশাহী এবং ঢাকা মিলে আর কি আল্লাহর রহমতে আমাদের প্রায় 24টা প্রজেক্ট আমরা রেজিস্ট্রি করে ফেলেছি। কিছু প্রজেক্ট বাস্তবায়ন হয়ে গেছে, কিছু কাজ চলছে। আর প্রায় 850 সদস্য আমাদের এখানে অলরেডি যুক্ত হয়েছে। মাশাআল্লাহ। তাহলে আপনাদের এখানে প্রায় 850 মানে এ পর্যন্ত সদস্য হয়েছে, মানে সোজা কথা 850 পরিবারকে আপনারা যুক্ত করতে পেরেছেন। মাশাআল্লাহ। এই ল্যান্ড শেয়ার এর মাধ্যমে ফ্ল্যাট তৈরির ধারণাটা আসলে কিভাবে এলো, আর এটা হচ্ছে এই প্রচলিত যে আমাদের ফ্ল্যাট বিক্রি যেটাকে বলি আমরা, এর থেকে একে কিভাবে আলাদা করা যেতে পারে? আচ্ছা, যেটা হলো যে আসলে কনসেপ্টটা একই, যে সবার একটা ফ্ল্যাটের স্বপ্ন থাকে, ফ্ল্যাটটা মালিকানা হবে, ফ্ল্যাটের মালিকানাটা। এখানে কিছু পদ্ধতিগত ব্যাপার একটু আছে। যেমন আমরা শুরুতে করি কি, একজন মানে তার আয়ের উপর ডিপেন্ড করে আমরা একটা লোকেশন চুজ করি, যে কোন আয়ের মানুষকে এখানে সম্পৃক্ত করব আমরা। সেই হিসাবে দেখা যায় যে লো বাজেটের থাকতে পারে, তার জন্য একটা প্লট আমরা নির্বাচন করলাম। এরপরে করি কি, আমরা যেটা ডেভেলপাররা করে কি, যে তার
নির্মাণ কাজ শেষ হওয়ার পরে মালিকানাটা হস্তান্তর করে। আমরা করি কি শুরুতে মালিকানাটা দিয়ে দিই, শুরুতেই আমরা জমির রেজিস্ট্রিটা দিয়ে দিলাম, সে 100% ওকে হয়ে গেলে সে একটা ফ্ল্যাটের মালিকানা হচ্ছে। এরপরে যখন জমির মালিকানা হলো তারপরে পর্যায়ক্রমে সে কিস্তি দিব, তখন তার ডেভেলপমেন্টটা হবে আর কি। এখানে এটা মূল পার্থক্য আর কি। এখানে হচ্ছে কি যে মানুষ অনিশ্চয়তায় ভোগে না, আমি আসলে পরবর্তী ফ্ল্যাটটা শেষ করতে পারবো কিনা। আবার দেখা যায় শুরুতে একটা কমিউনিটিতে পেয়ে যাচ্ছে, এই যে 10 জন আমরা এক জায়গায় হলাম, আমরা সবার সাথে পরিচয় করাই দিই, আমরা মিটিং করি, সবার সাথে সম্পৃক্ততা করে দিই। তখন দেখা যায় যে আমি যদি জয়েন্ট ফ্যামিলি নাও থাকি এখানে, তাও দেখা যাচ্ছে ওরা নিজেরা ডেভেলপ করে ফেলে, নিজেরাই চলতে পারতেছে, আমরা কমিউনিটিটা ডেভেলপ করে ফেলি আর কি। মাশাআল্লাহ। এটা হলো মূল পার্থক্য। একদম ফ্যামিলি, সোজা কথা ফ্যামিলি তৈরি করে ফ্যামিলি তৈরি করে ফেলি। ফ্যামিলি মানে গ্রামের মতো আর কি। যেমন আমার একটা শব্দ আছে 80 জন মেম্বার আছে, আচ্ছা। 100 জন মেম্বার আছে, মানে একটা গ্রামেরও মতোই বলা যায়, মানে বড় একটা পরিবার আর কি। প্রচলিত ফ্ল্যাট কেনা আর এই ল্যান্ড শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করা, এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু? আচ্ছা, পার্থক্য আছে। যেমন ওই যে মানুষ একটা স্বল্প আয়ের মানুষ, খুব কষ্টের টাকা থাকে তো, মানে তাদের মানে সর্বোচ্চ পুঁজিটা বিনিয়োগটা এখানে করে, তারা নিশ্চয়তা চায়, প্রথমে নিশ্চয়তা চায়। যখন আমরা জমির অংশটা ওনাকে রেজিস্ট্রি দিয়ে দিই, তার মানে সে একটা কাগজ পেয়ে গেল আর কি, তার মানে তার জমির অংশের দাম পেয়ে গেল আর কি শুরুতেই, মানে যার যে মালিকানা পেয়ে গেল, তার মানে টাকাটা কোনোভাবে নষ্ট হলো না আর কি। এরপরে যেটা করি আমরা, ওই সোসাইটিকে কেন্দ্র করে আমরা অ্যাকাউন্ট খুলে দিই আর কি। ওই সোসাইটি অ্যাকাউন্টে টাকাটা, আমাদের কনস্ট্রাকশনের টাকাটা নেই, ওখান থেকে ডেভেলপটা করে। সে যত টাকা দিচ্ছে তত টাকারই ডেভেলপ হচ্ছে, সে দেখতে পাচ্ছে। তারপর 2 নম্বর হচ্ছে সে কি ম্যাটেরিয়ালস দিবে, তার বিল্ডিংটা ঠিক মতো হচ্ছে না, প্রতিদিন সে ঢালাইয়ের সময় আসছে, আমরা ডাকি, পরিবার সহ ডাকি, কাজটা হচ্ছে। আমাদের প্রত্যেকটা গ্রুপের একটা ফেসবুক পেজ, মেসেঞ্জার গ্রুপ থাকে, আমরা প্রতিদিন আপডেট দিচ্ছি, দেখতে পাচ্ছে সে কয় টাকাতে ম্যাটেরিয়ালসটা কিনছে, কি ম্যাটেরিয়ালস কিনছি, এভরিথিং সে দেখতে পাচ্ছে আর কি। এই জন্য হয় কি, গ্রুপের মাধ্যমে, হ্যাঁ, দেখা যাচ্ছে ডেভেলপারের চাইতে আমাদের এই জায়গাটা পার্থক্যটা তৈরি হয়, যার জন্য দেখা যাচ্ছে আমাদের এই জনপ্রিয়তাটা বাড়ছে আর কি, শেয়ারের যে ল্যান্ড কেনার ব্যাপারটা। এই ল্যান্ড শেয়ারের কনসেপ্টটা কি শুধু রাজশাহীতেই আছে নাকি বাংলাদেশের অন্যান্য জায়গাতেও এটা প্রচলিত আছে? না, মানে শুধু রাজশাহীতে না, আমি রাজশাহীতে আমরা তো 19 সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেছি, তখন ঢাকা তো কিছু কিছু শুরু হয়েছিল আর কি। এখন একদম ব্যাপক হারে শুরু হয়েছে ঢাকা, বিশেষ করে বসুন্ধরা আবাসিক এলাকা, বসিলা, মানে পুরো ঢাকা শহরে, এবং এখন চিটাগাঙে হচ্ছে, রংপুরে হচ্ছে। আর রাজশাহী এই ল্যান্ড শেয়ারের জন্য একটা পারফেক্ট জায়গা। কি জন্য? আমাদের স্বল্প আয়ের মানুষ, আমরা মধ্যবিত্ত মানুষ, এখানে ওরকমভাবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না, কমার্শিয়াল জোন না যে অনেক টাকা ইনকাম হবে, তো এখানে মধ্যবিত্ত চাকরিজীবী মানুষজনই বেশি। এই জন্য এই কনসেপ্টটা রাজশাহীর জন্য একদম বেস্ট কনসেপ্ট, যার জন্য এটা জনপ্রিয়তা হয়েছে। আমরা যেমন 20টা প্রজেক্ট আমার রাজশাহীতে হয়েছে, এমনি অনেক আমাদের এরকম গ্রুপ আছে যারা একাধিক প্রজেক্ট আছে, এবং ব্যাপক হারে এটা আরও জনপ্রিয়তা বাড়ছে আর কি। এই যে আপনি বললেন যে আপনাদের গ্রুপ আছে এবং একাধিক প্রজেক্ট আছে, তাহলে এই প্রশ্নটাকে আপনাকে করা যেতে পারে যে ল্যান্ড শেয়ার কিনে বসবাসের জন্য বাড়ি করার পাশাপাশি নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে এই জায়গাটা কেমন? মানে খুবই 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 চমৎকার একটা বিনিয়োগের জায়গা আর কি বলা যায়। কারণ বাংলাদেশের যেটা হচ্ছে যে একটা যে কোনো বিজনেসে মানে লাভ লসের একটা ব্যাপার থাকে আর কি, কিন্তু ল্যান্ড শেয়ারে যেটা হয় যে আপনার লস কখনো হবে না, বা আপনার মূল টাকা কখনো হারিয়ে যাবে না। এখানে যখন একটা জমি কিনবেন, 10 জন মিলে একটা জমি যখন কিনবো, মানে জমিটা টুকরো টুকরো হয়ে গেল আর কি, জমিটা কেনা বেচা করে ইজি হয়ে যায় শেয়ারটা। এবং শেয়ার যখন কেনার পর যখন ডেভেলপমেন্ট শুরু হয়, যখন বিল্ডিংয়ের কাজ শুরু হয়, তখন দেখছে একতলা দোতলা যখনই হবে, তখন ওর রেশিও অনুযায়ী আর ফ্ল্যাটের আর জমির শেয়ারের অংশটা বাড়তে থাকে। দেখা যায় 1.5 গুণ 2 গুণ এমনকি 3 গুণও হয়ে যায় দাম। মানে অনেক শেয়ার হোল্ডার, মানে অনেক মেম্বারই আছে যে ভাই এখানে কাজ চলছে, এখানে কে লাভে বিক্রি করবে, এসেই বিক্রি বলে যে উনি লাভে বিক্রি করবে কিনা, মানে বলে না যে মূল দাম দেন বা কত দাম হবে, এরকম না, আগেই বলে যে কেউ লাভে ভাই বিক্রি করবে কিনা। মানে যখন দেখছে একতলা দোতলা উঠে গেছে, তখন ওর মধ্যে একটা ইয়া চলে যায়, এই প্রজেক্টটা তাড়াতাড়ি বাস্তবায়ন হবে, কেনা যায়, এখানে কমিউনিটিটা ভালো, এই কারণে দেখা যায় 100% এটা লাভজনক একটা বিনিয়োগ আর কি। তুহিন ভাই, বলা হয় যে ল্যান্ড শেয়ারের মাধ্যমে ফ্ল্যাট যদি তৈরি করা হয় সেক্ষেত্রে 25 থেকে 45% পর্যন্ত খরচ কম হয়, কিভাবে আসলে এটা সম্ভব হয়? আচ্ছা, এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা মানে কয়েকভাবে সেভ হয় আর কি। মানে অ্যাকচুয়ালি মানে স্বল্প আয়ের মানুষকে কিভাবে বলি, বা 40% কম খরচে বা ডেভেলপারের চাইতে আমাদের পার্থক্যটা কোথায় থাকে, কিছু মানে বিষয় আছে। যেমন প্রথম বিষয়টা থাকে যে আমরা ল্যান্ড ওনার নামে রেজিস্ট্রি করে দিচ্ছি আর কি, মানে উনি মালিকানা পেয়েছে জমির আর কি, একটা নিশ্চয়তা হয়ে গেল। নিশ্চয়তা মানে একটা পদ্ধতি আর কি, মানে টাকা সেভের আর কি। যে ল্যান্ডের আমরা রেজিস্ট্রি খরচটা হয় কি, যে ল্যান্ডের পোর্শনটা খুব ছোট থাকে, অল্প পোর্শন, এটা রেজিস্ট্রি খরচ খুব কম থাকে আর কি। এই জমির বলেই কিন্তু সে ফ্ল্যাটের মালিকানা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে হচ্ছে কি ডেভেলপারে যেটা হয় যে রেডি ফ্ল্যাট যখন রেজিস্ট্রি করতে যাই আমরা, তখন ফ্ল্যাট হিসেবে যখন রেজিস্ট্রি খরচ 7 থেকে 8 লাখ টাকা যেটা লাগে, সেটা দেখা যাচ্ছে এই টাকাটা পুরোটাই সেভ হয় একজন শেয়ারে যখন আপনি বিল্ডিংটা বানাবেন বা ফ্ল্যাটটা বানাবেন আর কি। এখানে 7 থেকে 8 লাখ টাকা প্রাইস সেভ। এরপরে যখন আমরা সরাসরি মালিকরা যুক্ত থাকে নির্মাণ কাজে, কেনাকাটায় সম্পৃক্ত থাকে, তদারকি করে, এখনও প্রায় 6 থেকে 7 লাখ টাকার একটা সেভ হয়, যেহেতু আমাদের সেকেন্ডারি কোনো লাভ দেওয়ার ইয়া থাকে না, সরাসরি পারচেস করে আমরা ইয়াটা করি আর কি।
এখানেও দেখা যায় যে 7 থেকে 8 লাখ, এইভাবে আমাদের প্রায় 40 থেকে 50% কম খরচে হয়ে যায়। জি, সুন্দর। স্বল্প আয়ের মানুষ আসলে সবসময় আমরা কিস্তি খুঁজি, তো আপনাদের এই প্রজেক্টগুলোতে সাধারণত কিস্তির প্ল্যানগুলো কেমন থাকে, কি ধরনের থাকে? আচ্ছা, এটা হলো যে আমাদের মূল টার্গেটে থাকে মধ্যবিত্ত যারা স্বল্প আয়ের মানুষ, তারা যে অল্প অল্প টাকা দিয়ে একটা স্বপ্ন বাস্তবায়ন করবে, এটাকে আমরা চেষ্টা করি আর কি। আমাদের একটা বলি যে মধ্যবিত্ত ফ্যামিলির কোন একটা অ্যাসেট যদি করতে যাবেন, যে কোনো অ্যাসেট, আপনি একটা বাইক কিনতে যাবেন বা একটা টেলিভিশন কিনতে যাবেন, বা তেমন যে একটা ঘাটতি থাকে, আর এখানে তো একটা ফ্ল্যাটের ব্যাপার, এটা অনেক বড় ঘাটতি থাকে, জীবনের সবথেকে বড় বিনিয়োগ আর কি, এবং সর্বোচ্চ বিনিয়োগ। তখন দেখা যায় যে ওনার হয়তো দেখা যায় কোনোভাবে দেখা যায় 25% হয়তো টাকা তারপরে রেডি আছে হয়তো বা 10% হয়তো আছে, তারাকেও কিন্তু আমরা স্বপ্ন দেখাইছি এবং বাস্তবে সে ফ্ল্যাটের মালিকানা হয়েছে। তার অনুযায়ী আমরা একটা প্রজেক্ট নেই, মানে বাজেট অনুযায়ী। আমাদের বিভিন্ন রাজশাহীর বিভিন্ন লোকেশনে আছে, প্রাইম লোকেশনে আছে, একটু রাজশাহী শহর থেকে 2 কিলোমিটার বাইরে আছে, যেখানে একটু কম দামে জমি আছে। তো ওখানে দেখা যায় যে তার একটা নির্ধারণ থাকে যে ফ্ল্যাটের দামটা কত হবে, শেয়ারের দামটা। এরপরে তাদেরকে নিয়ে আমরা মিটিং করি, যখন কেনা হয়ে যায় জমিটা, কেনার পরে আমাদের একটা শিডিউল থাকে যে আপনার এই 3 বছর বা 4 বছর ব্যাপী আমাদের এই কিস্তিগুলো দেয়া লাগবে। যারা যখন শেয়ার কিনতে আসে তারা কিন্তু শিডিউলটা দেখে বা একটা আইডিয়াটা পায়, তাদের সাথে আলোচনা করে আমরা কিস্তিটা নির্ধারণ করি যত ইজি করা যায় আর কি। এরপরে দেখা যায় বিভিন্ন রকম লোনের পদ্ধতি আছে, যেমন হাউস বিল্ডিং থেকে আমরা লোন আমরা করে দেই। আমাদের যে যখন বাস্তবায়ন হয়ে যায় ফ্ল্যাটগুলো, বাস্তবায়ন মানে ঠিক ছাদ হয়ে গেল, হয়তো 50% ইনভেস্ট করলেন, তারপর একটা লোনের একটা সুবিধা করে দেই, ওটা আবার আরো 20 বছর 15 বছর মেয়াদে আবার কিস্তির ব্যবস্থা থাকে। আমরা চাই যে মানে কেউ যদি মধ্যবিত্ত ফ্যামিলি একজন ইচ্ছা করে যে আমি একটা ফ্ল্যাটের মালিকানা হব, আমরা বিভিন্ন পদ্ধতিতে তার মালিকানার সুযোগ করে দেই আর কি। তার নিয়ত যদি থাকে, সৎ নিয়তটা যদি থাকে, ইনশাআল্লাহ হয়ে যায় আর কি। এই জন্য আমাদের প্রত্যেকটা প্রজেক্টের ডিউরেশনও থাকে, মানে কিস্তির ডিউরেশনগুলো তাদের এর উপর, মানে সদস্যের ক্যাপাসিটির উপর নির্ধারণ করে থাকে, এবং খুব অল্প টাকায় থাকে আর কি। দেখা যায় বছরে এরকম হয় যে 4-5 লাখ টাকা দেখা যায় কিস্তি আসছে, 4 থেকে 5 লাখ বছরে, যেটা মধ্যবিত্তের জন্য কষ্ট হলে সম্ভব আর কি। এভাবে আমরা করি। অনেক সময় দেখা যায় দ্রুত বাস্তবায়ন করে ওটা বলেই দেই যে আমরা এই প্রজেক্টটা আমরা 2 বছরে শেষ করব, আমরা কিস্তির রেশিওটা এরকম আসবে, আপনি এইভাবে যদি প্রিপারেশন থাকে তাহলে আপনি যুক্ত হন আর কি। এজন্য এটা আমাদের প্রজেক্ট অনুযায়ী ভ্যারি করে আর কি, সুযোগ করে দেয়। এই যে হচ্ছে ল্যান্ড শেয়ারের ইস্যুটা, ল্যান্ড শেয়ারের ইস্যু, এই ধরনের সার্ভিসগুলোতে কোন পেশার মানুষ বেশি নেয়? মূলত আমাদের চাকরিজীবী যারা আছে, আমরা যারা স্বল্প মানে ধরেন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী যারা চাকরি করি আর কি, আসলে আমাদের রাজ্যের কনসেপ্টে আসলে অন্য কোনো নাই, মানে আয়ের উৎসটা খুবই কম, বিজনেস বলেন বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নেই, চাকরিজীবীটাই মূলত বেশি। চাকরিজীবীরাই আসে, বিশেষ করে শিক্ষক, তারপর এখানে আছে টিচার, অফিসার র্যাঙ্কের আছে, কিছু ডাক্তারও আছে, এই কনসেপ্টের মানুষজনই আসে, মানে সব চাকরিজীবী মূলত আর কি। ব্যাংকার আছে। মিনিমাম কত টাকা থেকে শুরু করা যায় ল্যান্ড শেয়ারের? আমাদের যেটা রাজশাহীতে যে ব্যাপারটা আছে, আমাদের জয়েন্ট ফ্যামিলি বলেন বা অন্যান্য যারা করে, এখানে আমি দেখি 7 লাখ টাকা থেকে শুরু হয়, 7 লাখ বা 7.5 লাখ টাকা থেকে শুরু, মানে এটা দিয়ে শুরু করতে পারে। এরপরে 27 লাখ 28 লাখ 30 লাখ 35 লাখ টাকা পর্যন্ত শেয়ার আছে। এটা আসলে লোকেশনের উপর ভ্যারি করে, তারপর প্রজেক্টের কোয়ালিটি মেনটেন করে, এগুলো ডিপেন্ড করে আর কি। আচ্ছা, আপনারা যখন একটা ল্যান্ড শেয়ারের জন্য একটা ল্যান্ড বা জমি কিনেন, তখন আসলে কি কি বিষয়গুলোকে বিবেচনায় নেন? মূল বিবেচনা থাকে যে লোকেশনটা কোথায়, তার রাস্তার প্রশস্ততা কতটুকু, হাই রাইজ বিল্ডিং হবে কিনা, কারণ হাই রাইজের ক্ষেত্রে শর্ত থাকে, এই জন্য অনুমোদনের ব্যাপার থাকে, কারণ আমরা কনসেপ্ট মানে যেটা শেয়ারে বিক্রি করতে দেখা যায় 5 কাঠা যদি 10 তলা হয়, তার মানে 18টা হোক ফ্ল্যাট করতে পারবো, 10 কাঠা হলে 36টা মিনিমাম ফ্ল্যাট, মানে 10 তলা মিনিমাম হলে তাহলে শেয়ারের সংখ্যাটা বাড়বে, ল্যান্ডের দামটা কমে আসবে আর কি। এটা মূল আমরা থাকে যে রাস্তার প্রশস্ততা কত ফিট, আরডি অনুযায়ী কত তলা আমরা পাবো, এটা একটা থাকবে। তারপর আশপাশে নাগরিকদের সুযোগ সুবিধা, স্কুল, কলেজ, তারপর হসপিটাল, স্টেশন কত দূরে আছে, কত কাছাকাছি আছে, তার যাতায়াত ব্যবস্থাটা কি, এগুলো সব প্রায়োরিটি দেখে তার যে আশপাশের পরিবেশটা কতটুকু মানে বসবাসযোগ্য, সেখানে ইন্ডাস্ট্রিয়াল কোনো পয়জন আছে কিনা, বা কোনো পলিউশন আছে কিনা, কোনো নয়েজ আছে কিনা, বা এরকম আছে না যে এই অনেক ঘিঞ্চি পরিবেশ আছে কিনা, এগুলোকে অ্যাভয়েড করে আমরা তার কষ্টের টাকাটা যেন একটা ভালো একটা পরিবেশ পায়, ফ্রুটফুল হয়, এই জন্য আমরা ওইভাবে এই সব বিষয়গুলোকে প্রাধান্য দেই আর কি। একজন যখন ল্যান্ড শেয়ার হোক আর যেটাই হোক প্রপার্টি কিনতে যাবে, তখন তার আসলে কি কি বিষয়ে দেখা উচিত, খেয়াল করা উচিত? আচ্ছা, মূল কথাটা যে প্রপার্টিটা কিনবে তার ল্যান্ডের কাগজটা ঠিক আছে কিনা, তার মানে আমরা চেষ্টা করি সিএস থেকে রেকর্ডটা চেক করে, কারণ তার সর্বোচ্চ ইনভেস্ট আর কি, সর্বোচ্চ মানে কষ্টের টাকাটা আর কি যতটা নিখুঁত করা যায়। আমাদের একাধিক উকিল আছে, প্যানেল আছে, উনি ইচ্ছা করলে নিজেরাও চেক করতে পারে, আমাদের উকিলের পরামর্শ নিতে পারে, ওপিনিয়ন। এটা থাকবে এক, যে ল্যান্ডটা ঠিক আছে কিনা, 1। 2 নম্বর হলো যে কয়টা শেয়ার বিক্রি করছে আর কি, একজন আমি বা অন্য কেউ, তাদের এততলা ফ্ল্যাটটা হবে কিনা, এতটি ফ্ল্যাট হবে কিনা, এটা একটা। তারপর যে সাইজের ফ্ল্যাটের কথা বলছি, এখানে আমাদের খুব
ডিফার করে, যে আমরা ইচ্ছা মতো একটা সাইজ বলে দিলাম। জায়গা হয়তো দেখা যাচ্ছে আমার হয়তো 1500 স্কোয়ার ফিট হবে, আমি বলে দিলাম 1700 স্কোয়ার ফিট, আসলে ওখানে দেখা যাচ্ছে 1400 হবে না। এই কনসেপ্টটা একটা জানা উচিত প্ল্যান অনুযায়ী, যে প্ল্যানটা ঠিক আছে কিনা একটা ইঞ্জিনিয়ার সহযোগিতা নিয়ে। আর দ্বিতীয় নম্বর যে অর্গানাইজেশনের কাছে যাবে তার ব্যাকগ্রাউন্ডটা দেখা, তার স্বচ্ছতাটা কতটুকু, তার মানে প্রজেক্ট হ্যান্ড ওভার করার অভিজ্ঞতা আছে কিনা, এই বিষয়গুলো প্রাধান্য দেওয়া উচিত। আচ্ছা, একজন যখন ল্যান্ড কিনলো, মানে আপনাদের কাছে আমি বুকিং দেওয়াই বলি আর কি, বুকিং দিল, এই বুকিং দেওয়া থেকে শুরু করে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হওয়া পর্যন্ত সাধারণত কেমন সময় লাগে? আচ্ছা, যে ব্যাপারটা থাকে আমাদের প্রজেক্টের ডিউরেশনটা আমরা নির্ধারণ করি, প্রজেক্টের একটা বাজেট থাকে। আমরা একটা ল্যান্ড ধরুন 10 কাঠা জমি নিলাম, হয়তো 20 তলা বা 12 তলা বা 15 তলা যেটা করি, আমরা একটা করি যে কত টাকা খরচ হবে, টোটাল এস্টিমেট ইঞ্জিনিয়ারকে দিয়েই করি আমরা, কোন ফেজে কত টাকা খরচ হবে, এটার একটা টাইম লাইন করি আর কি। এরপরে দেখা যাচ্ছে যে প্রজেক্টের ওই যে যারা বিনিয়োগ করছে আর কি, তাদের উপর একটা ডিপেন্ড করে আর কি, যে আমরা 2 বছরে কমপ্লিট করবো এই প্রজেক্টটা, আমার এত টাকা লাগবে। যদি আমরা 2 বছরে করি তাহলে মাসে আমার এত টাকা কিস্তি আসবে, যদি আমরা 3 বছরে যাই তাহলে এত টাকা লাগবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যারা সদস্যরা আছে তাদের ক্যাপাবিলিটির উপর নির্ভর করে আমাদের প্রজেক্টটা আসলে বাস্তবায়ন হয়। কোনো কোনো আপনি শুনবেন যে এই শেয়ার হোল্ডারের প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে না, হচ্ছে না। তো আমাদের যে জয়েন্ট ফ্যামিলি যেটা করি, আমরা এই জমি রেজিস্ট্রির পরে কবে কাজ শুরু করবো এটা একটা টাইম লাইন থাকে। এমন হতে পারে যে আজকে আমরা এই বছরের কাজ জমিটা নিলাম, 2 বছর পরে হয়তো প্রজেক্টটা কাজ শুরু করবো। এটা প্রত্যেকটা প্রজেক্টের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে বা শিডিউলই করে থাকে আমাদের, যার জন্য দেখা যাচ্ছে অনেকে বলে যে এই জমি তো অনেক দিন জয়েন্ট ফ্যামিলি কিনে রাখছে। যেমন আমার প্রথম প্রজেক্ট যেটা নিয়েছি আপনার 2018 সালে যে প্রজেক্টটা নিয়েছি, এটা কিন্তু এখনো কাজ ধরে নেই। আমাদের কনসেপ্টই ছিল যে এখন জমিটা আমরা কিনবো 80 ফিট রোডে আর কি, সেই জমিটা 5 লাখ টাকা শেয়ার ছিল মাত্র তখন, মানে কিনছি আমরা। আমাদের প্ল্যানে ছিল যে আমরা 4-5 বছর পরে কাজ শুরু করবো আর কি, ওই প্ল্যানে আছে। এখন আমাদের প্ল্যান আছে আগামী বছরে কাজ শুরু করা, কারণ ওখানে এখন জমির দাম হয়ে গেছে আপনার মোটামুটি 11 লাখ টাকা যে জমি কিনছিলাম, এটা এখন 55-60 লাখ টাকা জমির দাম হয়ে গেছে আর কি। আমাদের কনসেপ্টই ছিল এরকম, যেটা ডিলে করে করবো আর কি। এরকম প্রজেক্টের অনুযায়ী থাকে যে এইটা এই বছরে শুরু করবো, এটা 6 মাস পরে শুরু করবো, এটা আমরা প্রজেক্টের এক একটা স্ট্র্যাটেজি অনুযায়ী নির্ভর করে। আর মূলত এমনি 10 তলা একটা বিল্ডিং যদি নরমালি ধরি আর কি, 2.5 থেকে 3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। জি জি জি। আপনারা যখন একটা কাজ শুরু করেন, এই শুরু থেকে শেষ পর্যন্ত কাজের আপডেটগুলো আপনাদের ক্লায়েন্টরা কিভাবে পান? আচ্ছা, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আসলে আমরা একটা কমিটমেন্টই করি আর কি, যে বা এটা জানতে চাই। ধরেন আপনি এখানে বিনিয়োগ করেছেন, আপনি থাকেন রাজশাহী শহরের বাইরে, আপনি হয়তো প্রতিদিন প্রজেক্টে আসতে পারেন, বা দেশের বাইরে আমাদের বহু প্রবাসী আছে আমাদের বিনিয়োগ করেছে আর কি। আমরা যেটা করি, প্রত্যেকটা পেজ আর গ্রুপের মানে প্রজেক্টের একটা ফেসবুক পেজ অথবা মেসেঞ্জার গ্রুপ করে রাখি, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। আচ্ছা আচ্ছা। আমাদের প্রত্যেকটা প্রজেক্টের প্রতিদিনের আপডেট, ভিডিও বলেন বা ম্যাটেরিয়ালস কিনা হচ্ছে, কি দামে কিনা হচ্ছে, কি ম্যাটেরিয়ালস কিনা হচ্ছে, ডেলিভারি হলো কিনা, সাইটে রড নামছে কিনা, প্রত্যেকটা আপডেট আমরা প্রতিদিন মানে প্রতিদিন মানে দেখা যায় ঘন্টায় ঘন্টায় বলা যায়, অনেক চেষ্টা করি আমরা আপডেটটা দিতে আর মানে লাইভ ভিডিও থাকার মতো, লাইভ ভিডিও, অনেক সিসি ক্যামেরা আমাদের যেটা আছে, অনেক শেয়ার হোল্ডারদেরকে অ্যাক্সেসও দেওয়া আছে, সেটা দেওয়া আছে, দেখতে পারে ইচ্ছা করে অনলাইনে এখন দেখা যায় আর দেখতে পারে। আর আমরা লাইভ করি, আমি নিজে চেষ্টা করি সেই ভিডিওগুলো দেওয়ার জন্য, বিভিন্ন শেয়ার হোল্ডারদেরকে বলি নিজেরা ছবি তুলে যেন গ্রুপে দেয়, যার জন্য দেখা যায় প্রতিদিন প্রতিক্ষণে আপডেটটা পায় আর কি। মাশাআল্লাহ। আচ্ছা, একটা জিনিস আছে, যেহেতু 10 জন 15 জন 20 জন নিয়ে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, সো ফ্ল্যাটটা যখন বন্টন হয়, রেডি ফ্ল্যাট কিনতে গেলে আমি আমার পছন্দ মতো একটা ফ্ল্যাট নিতে পারতেছি, কিন্তু এই ল্যান্ড শেয়ারের ক্ষেত্রে তো আমরা জানি যে লটারির মাধ্যমে হয়, তাহলে সেক্ষেত্রে আসলে নির্ধারণটা কিভাবে হয়? আচ্ছা, এটা মানে গ্রুপ ভিত্তিক যে বিল্ডিং গুলো হয়, এটা একটা কমন প্রশ্ন, কমন প্রবলেম, এটা বলা যায়। আমরা যেটা করি যে প্রজেক্টের যখন আমরা নেই, কিছু প্রজেক্টের রাখি যে আমরা এটা পুরো লটারি করবো আর কি। আবার কিছু প্রজেক্টে থাকে যে যারা আগে আসবে পছন্দ মতো ফ্ল্যাট বুকিং দিবে, বা ফ্ল্যাটের রেশিও অনুযায়ী দামও নির্ধারণ করে দেয় আর কি। তো ম্যাক্সিমাম থাকে লটারিতে বা আলোচনা করে আমরা যেটা করি জয়েন্ট ফ্যামিলি, যেমন আমরা রয়্যাল প্যালেস নামে একটা 72টা ফ্ল্যাট আমরা বন্টন করলাম, বা রোদেলার 50টা ফ্ল্যাট করলাম। এখানে যেটা হয়, লটারি করি আমরা। লটারিটা করি কেমন, যে আপনার হয়তো একটা পছন্দ আছে যে আপনি হয়তো 2তলা 3তলার দিকে থাকতে চান, বা আপনি উপরের দিকে থাকতে চান, এরকম করে পছন্দ থাকে, মাঝে থাকতে চান, এরকম একটা চাহিদা থাকে। আমরা চেষ্টা করি যে তালা অনুযায়ী লটারিটা করতে। ধরেন আপনার 2তলা বা 3তলা পছন্দ, আমরা 2তলায় লটারি করবো, ভাই কে 2তলায় নিবেন, করেন আপনার 22 তলায় নেবেন, আপনার নামটা বরাদ্দ দেন। দেখা যাচ্ছে ওই কজনের মধ্যেই আমরা লটারিটা করলাম। দেখা যাচ্ছে 72 জন মেম্বার, কিন্তু আমরা 5 জন হয়তো আমরা পাইলাম নাম যে 2তলায় নিবে, বা 6 জন নিবে। এই 6 জনকে আলোচনা করে হয়তো দিয়ে দিলাম। আমরা চাই যে চেষ্টা করি যে তার কত কাছাকাছি, তার পছন্দের কত কাছাকাছি দেওয়া যায় আর কি। এভাবে অনেকটা আলোচনা করে, কিছু লটারি করে, কম্পিটিশনটা যেন কম হয়, আমরা এভাবে বরাদ্দ দিয়ে দিই।
আচ্ছা, এই 10 জন লোক মানে 10 রকম মত। হ্যাঁ। তো একটা বিল্ডিং এ মোটামুটি মানে 20 জন, 30 জন, 40 জন ফ্যামিলি থাকে আর কি। তো সেক্ষেত্রে এইখানে এই মত পার্থক্য যখন তৈরি হয়, তখন আপনাদের পক্ষ থেকে এই মত পার্থক্যটাকে মিউচুয়াল করার ব্যাপারে কি স্টেপ নেন? মানে গ্রুপ ভিত্তিক বিল্ডিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যে এটাই। 10 জনকে একমত করে একটা কাজ বাস্তবায়ন করা, জি। এটা সো টাফ, জি। সো টাফ। মানে আপনার প্রত্যেক মানুষটাকেই মানে ইম্প্রোভাইজ করা লাগে, মানে ওকে মানে খুশি রাখতে হয়, তার মতামত নিতে হয়। এখন সবার তো মত নিয়ে কাজ করা যাবে না। জি। আমরা জয়েন্ট ফ্যামিলি যেটা করি, বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করি, মানে তৈরি করেছি আমরা, কনসেপ্টটাও তৈরি করছি এরকম যে একটা প্রজেক্ট বাস্তবায়নের আগে আমরা টোটাল ডিটেলটা করে ফেলি, চেষ্টা করি আর কি, যে এই প্রজেক্টটা কীভাবে বাস্তবায়ন হবে, কবে কাজ শুরু হবে, কয় টাকা কিস্তি আসবে, কি ম্যাটেরিয়ালস ইউজ করা হবে, পদ্ধতিটা কী হবে, ডিজাইনটা কী হবে, আমরা টোটালটা চেষ্টা করি আর কি। তারপরেও দেখা যায় যে আমরা নির্মাণ কাজের সময় গিয়ে মতবিরোধ হয়, জি। যে উনি হয়তো একটা কনসেপ্ট নিয়ে আসছেন বা উনি একটা শুনছেন যে এটা ভালো হচ্ছে না বা এটা হওয়া উচিত ছিল, হেন তেন। দেখা যায় সে হয়তো ইঞ্জিনিয়ার বিএনবিসি কোড হয়তো জানেই না, কিন্তু একটা মতামত দিয়ে দিলেন আর কি। উনাকে আবার ইঞ্জিনিয়ারকে নিয়ে বসা, ওনাকে আবার আমাকে মানে তার ট্রেন আপ করতে হয় যে আপনি যেটা বলতেছেন আসলে এটা না, এটার জন্য এটা আমরা করেছি আর কি। তো বাংলাদেশের কনসেপ্টে, জাতিগতভাবেই বলি আমরা বাংলাদেশের কনসেপ্টে, যে 10 জন একসাথে কোনো একটা করাটাই মুশকিল। এই জন্য আমরা দিনে দিনে ডিটাচ হয়ে যাচ্ছে, আমাদের এই একারবর্তী পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ভাই ভাই মিল নাই, মতপার্থক্যটা অনেক বেশি আর কি। কিন্তু আমি সবাইকে বলি যে দেখেন, একটু ছাড় দিবেন, আপনারা একসাথে যখন 10 জন থাকবেন, এটা বিশাল শক্তি আর কি। তো অতএব আপনার এই মতামতটাকে এভাবে না নিয়ে আপনি এইভাবে দেখেন। আমরা আসলে প্রত্যেক সদস্যকে মানে চেষ্টা করি, মানে তাকে আমাদের ফ্যামিলির মতো করে নিয়ে আসা। মতবিরোধ যে হয় না, সেটাকে আসলে প্রত্যেকটা পরতে আমাদের সমাধান করতে হয়। অনেক সময় আমাকেও বলে কিছু লোকজন যে আপনি এত রাগ সামলান কি করে, মানে অনেকে তো অনেক ব্যাড কমেন্ট করে ফেলে, অনেক বাজে কমেন্ট করে ফেলে, যে এটা ঠিক হয় না, এখানে হয়তো চুরি হয়েছে, বা এটা কিউরিং হয় না ঠিক মতো, বা এইটা ভুল হয়েছে ডিজাইন, এটা ভাঙতে হবে, কেন ভাঙতে হলো, কেন অনেক ধরনের ব্লেম করে আর কি, না বুঝে না জানে, বা দূর থেকে কমেন্ট করে যে এই প্রজেক্টে আমার খরচ বেশি হয়ে যাচ্ছে, মানে হয় অনেক সময়। তো তাকে আসলে সবার সামনে বসায় মাথা ঠান্ডা করেই মানে কনভিন্স করা লাগে, এটা অনেক বড় চ্যালেঞ্জ এই বাস্তবায়নের ক্ষেত্রে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমরা একটা প্রজেক্টে টাকা দিয়েছি, কিন্তু প্রজেক্টটা ঠিক মতো হ্যান্ড ওভার হচ্ছে না বা কাজগুলো ঠিক মতো হচ্ছে না। এরকম ক্ষেত্রে আসলে মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে একটা কোম্পানির বিশ্বাসযোগ্যতাটাকে আমরা যাচাই করব কিভাবে? আচ্ছা, এটা খুব সুন্দর প্রশ্ন। এটা কিন্তু মূল প্রবলেম, মানে একটা যদি 2-3টা প্রবলেমের মধ্যে এটা একটা মানুষের মধ্যে ভীতি তৈরি করে আর কি, যে আমি এখানে ঢুকবো, আসলে আমার টাকাটা আটকে যাবে কিনা। এবং অনেক প্রজেক্ট দেখা যাচ্ছে হ্যাঙ্গিং হয়ে গেছে, জমি কিনে রাখছে, দেখা যাচ্ছে বাস্তবায়ন হচ্ছে না। এখন যেটা আপনাকে আলমভাবে বলি, মানে গ্রুপ ভিত্তিক বিল্ডিং এর বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে এটাও একটা, যে 10 জনকে নিয়ে যে কাজটা বাস্তবায়নটা করা। এখানে রাজশাহী শহরে অনেকে দেখবেন যে গ্রুপে বিল্ডিং ল্যান্ড কিনে ফেলেছেন, অনেক শত শত মানে প্লট কিনা আছে আর কি, কিন্তু বাস্তবায়ন করতে পারছে না। বাস্তবায়ন করতে গেলে কি আপনাকে সময় তো দিতে হবে। আপনি ধরেন একটা পেশাজীবীর মানুষ, 10 জন পেশাজীবী নিয়ে একটা জমি কিনে ফেলছেন, কিন্তু একটা সময়টা দিবে, আপনি তো চাকরি করেন অথবা ব্যবসা করেন বা ফ্যামিলিকে সময় দেন, সবারই সমস্যা। তখন দেখা যাচ্ছে আপনি যখন একভাবে তো দিয়ে হবে না, আপনাকে সবাইকে নিয়ে করতে হবে, দেখা যাচ্ছে কেউ সময় দিচ্ছে না। বাস্তবায়ন করতে গেলে এখানে প্ল্যান ডিজাইন করতে হবে, ইঞ্জিনিয়ারের সাথে বসতে হবে, মিস্ত্রিকে সময় দিতে হবে, টাকা আদায় করতে হবে। জয়েন্ট ফ্যামিলি করছে কি, যে প্রত্যেকটা প্রজেক্টে আমরা একটা কমিটি করে দিই এবং আমরা নিজেরা যুক্ত থাকি। আমি সকাল 7টা থেকে শুরু হয় আমার ওয়ার্কিং, রাত 1টা পর্যন্ত চলে সব প্রজেক্টে। তো আমি ইনভলভ যদি না থাকি, সময় না দিই, তাহলে দেখা যায় প্রজেক্ট বাস্তবায়ন হবে না। দেখা যায় সময় না দেওয়ার কারণে দেখা যায় এই অনেক প্রজেক্ট হ্যাঙ্গিং হয়ে যায় আর কি। তার জন্য দেখা যায় যে যার টাকাটা দিয়ে রাখছে তার টাকাটা আসলে আটকেই যায়। তো আমরা চেষ্টা করি যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন, আমাদের প্রায় কয়েকটা প্রজেক্ট হ্যান্ড ওভার হয়ে গেছে, বড় বড় প্রজেক্ট, কিছু কাজ চলছে, ওই যে আমাদের কনসেপ্ট আছে কখন কোনটা শুরু করবে আর কি, ওই অনুযায়ী আমরা কাজ আসলে শুরু করছি আর কি। তো এই ভয়টা মানুষের এটাই থাকে যে আমরা যা বলবো বারবার, যে যারা যেখানেই নেন, জয়েন্ট ফ্যামিলি বলে না, যে প্রজেক্টে নেন তাদের হিস্ট্রিটা আছে কিনা, তারা সময় দিচ্ছে কিনা, তারা ক্যাপাবল কিনা, তাদের ইঞ্জিনিয়ার আছে কিনা, তাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার ক্ষমতা আছে কিনা, এই বিষয়গুলো দেখা দরকার। আচ্ছা, কখনো এরকম হয় না যে আপনাদের অনেকগুলো প্রজেক্ট চলতেছে, তো যে একটা প্রজেক্ট চলতেছে সেই প্রজেক্টে যারা কিস্তি দিচ্ছেন বা নিয়মিত টাকা দিচ্ছেন, কখনো টাকা দিতে সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলি কি করে? আচ্ছা, যেটা করে আমরা আসলে একটা কাজ যখন শুরু করি, ধরেন পাইলিং আমরা শুরু করলাম, কথার কথা আর কি, পাইলিং শুরু করার পরে তো সব টাকা তো আমরা কিস্তি পাই না, কিস্তিটা নির্ধারণ করা থাকে যে 3 লাখ টাকা কিস্তি এত তারিখের মধ্যে দিতে হবে। এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সদস্য লাস্ট ডেটেই দেয়। তো তার আগে যে কাজ শুরু করলাম আমরা, তখন তো কাজ আমি রানিং রাখতে হবে, বন্ধ রাখতে পারবো না। তখন হয় কি, জয়েন্ট ফ্যামিলির একটা ইনভেস্টমেন্ট চলে আসে অলরেডি, যে আমার টাকার জন্য বসে থাকা না থেকে আমরা রানিং কাজ চালাই যায়। কারণ যে যখন আপনি পাইলিং বা রাজমিস্ত্রিকে কাজে লাগাবে, ওকে যদি কাজ না দেন আপনাকে ড্যামারেজ ক্লেম করবে। তো এই ড্যামারেজটা যেন না হয়, সেক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলি একটা হিউজ ইনভেস্টমেন্ট
চেষ্টা থাকে যে এই কাজটা রানিং করা যায়। জি। এটা অনেক সম্ভব না যেন কাজটাকে রানিং করতে পারি আমরা, এটা আমরা সবাই সম্পৃক্ত রাখি। এই জন্য আমাদের হয় কি যে প্রজেক্ট রানিং থাকে, কিছু কাজ স্লো হলেও বা ইয়া থাকেও আমরা কাজটা রানিং রাখতে পারি। এইটাও কিন্তু আপনারা যারা আলাদাভাবে গ্রুপ ভিত্তিক করবেন বা অনেক ইয়ারা এই ইনভেস্টটা করবে না আর কি, এখানে তো কিস্তির টাকাটা আসবে জি। তারপরে কাজ করবে, মানে এখানে আলাদা করে টাকা দেওয়ার তো আসলে আর কেউ নাই। কেউ নাই জি। কেউ কিন্তু এখানে জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি একটা- এই জায়গাটাতে এই জায়গাটা বেনিফিট দিচ্ছে আর কি। দিচ্ছে। আচ্ছা, যদিও আমাদের আলোচনার মধ্যে উঠে এসেছে, তারপরেও আমি আবার প্রশ্ন আকারে উপস্থাপন করছি। সেটা হলো যে ল্যান্ড শেয়ার কেনাটা বসবাসের জন্য আমি তো একটা ফ্ল্যাট কিনছি, জি। কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবে কতটুকু লাভজনক? মানে ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশে যদি মানে ব্যবসার হিসাবটা ধরেন, আপনি ধরেন একটা প্রফেশন বা করেন বা অন্য একটা বিজনেস করেন, বা যেটা এইখানে একটা আপনার রিল্যাক্সে একটা বিজনেস করতে পারবেন। রিল্যাক্সে কিভাবে বিজনেসটা করবেন, ধরেন আপনি একটা ল্যান্ডের শেয়ার একটা ফ্ল্যাট হিসেবে নিলেন আর কি, নেওয়ার পরে আপনি এখানে ডেভেলপ করলেন, ল্যান্ডের শেয়ারটা কিনলেন, আপনি কয়েক পদ্ধতিতে লাভবান হতে পারেন। হয় আপনি ল্যান্ড শেয়ারটা কিছুদিন ডেভেলপ করার পরে বিক্রি করে দিতে পারেন, এখানে একটা ভালো প্রফিট হবে। অথবা আপনি দেখা যায় আপনার প্রজেক্টে বাস্তবায়ন করলেন, কথার কথা বাস্তবায়ন করলে আমাদের 45 থেকে 50% কম খরচে হয়। তার মানে আপনি 50% কম খরচে আপনি ফ্ল্যাটটা পেয়ে গেলেন, এরপরে আপনি যখন বিক্রি করবেন অলমোস্ট ডাবল দামে আপনি বিক্রিও করতে পারবেন। ততএব বিনিয়োগটা 100% নিরাপদ, মানে লাভজনক। এই জন্যই বলি যে আমার একটা কনসেপ্ট বলি যে আমার বালিপুরে একটা প্রজেক্ট ছিল স্বপ্ন ছোঁয়ার টাওয়ার, ওটা অলরেডি ইয়ে হয়েছে। আমার তখন 26 লাখ টাকা আমার ফ্ল্যাটে টোটাল বিনিয়োগ হয়েছে আমার নিজের। সেই ফ্ল্যাটটা আমি 56-57 লাখ টাকা বিক্রি করলাম আর কি। তার মানে অলমোস্ট ডাবল এর একটা প্রফিট হয়েছে। যারা বিক্রি করছে তারাই হয়েছে। তার মানে যে লোকটা 25-26 লাখ টাকা পেয়েছে তার অ্যাসেট ভ্যালুটা এখন মোটামুটি 55-56 লাখ টাকা হয়ে গেছে আর কি। এটা হলে অবধারিত লাভ হবে, এখানে লসের কিছু নাই, অন্তত মূল টাকাটাও কোনো ল্যাপস হবে না যদি আপনার জমির কাগজ ঠিক থাকে আর কি। আচ্ছা, রাজশাহীতে অনেক চিকিৎসক আছেন, আপনিও জানেন যে এখানে চিকিৎসকরা আছেন। তো চিকিৎসকরা যারা চান যে একটা নিরাপদ ইনভেস্টমেন্টের কিছু জায়গা খুঁজেন, তো ওনারা কি এই ল্যান্ড শেয়ার এই জায়গাতে চিকিৎসকদের জন্য আপনাদের আলাদা কোনো স্বচ্ছতা এবং নিরাপত্তার ব্যবস্থা আছে কিনা? ওনারা যদি এখানে ইনভেস্ট করেন তাহলে তাদের টাকার রিটার্ন হওয়া বা তাদেরকে প্রফিট দেওয়ার ক্ষেত্রে আপনারা নিরাপত্তা দেন কিনা? আচ্ছা, যেটা আমরা বলি আর কি যে আমরা বিনিয়োগের জন্য কিছু লোকজন আছে, আমাদের 850 যে সদস্য আছে তার মধ্যে কিছু বিনিয়োগ করেছেন, যারা রিটায়ারমেন্ট করছেন, বা যারা ডাক্তারও আছে, অনেক ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, যাদের কিছু অলস টাকা রয়েছে যারা ব্যাংকে রাখতে চান না। আবার দেখা যায় একটা জমি কিনে, জমি তো লাভজনক করা যায় কিন্তু জমি কিনে বিক্রি করাটা কঠিন হয়ে যায়। তো এটা যেহেতু টুকরো টুকরো হয়ে যায় শেয়ারে আর কি, তাহলে বিক্রি করা ইজি হয় আর কি, দামটা কম হয় বা এতে ক্রেতাটাও বেশি আর কি। তো সেক্ষেত্রে ডাক্তার হোক বা যারা বিনিয়োগ করতে চায় তাদের জন্য আমরা করি কিন্তু তাদের বিনিয়োগের একটা কনসেপ্ট রাখি যে আপনি এভাবে একাধিক ফ্ল্যাট নেন, দেখা যায় এভাবে আপনি এতটুকু বিনিয়োগ করবেন, এতদূর পর্যন্ত করবেন, আমরা এই একটা আইডিয়া দিই আমরা যে আমরা এই পর্যন্ত আপনার লাভের একটা অংশ আপনাকে করে দিতে পারবো আর কি। আর বিক্রির জন্য সহযোগিতা আপনার কাছেও নেই, আমরাও করে দিতে চেষ্টা করি আর কি। বিক্রি সহযোগিতা আমরা করি, যে আমাদের যেমন ফেসবুক পেজ আছে, বিভিন্ন মার্কেটিং যে ইয়াগুলো পেজগুলো আছে, যেমন আপনার রাজশাহী হাউজিং এর আমরা সাপোর্টটা নেই, যে আপনার কাছে অনেক ক্লায়েন্ট থাকে, লিস্ট থাকে বা লিড থাকে, তাদের জন্য পাই আমরা এভাবে কিন্তু বিক্রি সহযোগিতা করি। যে আমাদের খালি আমাদের ল্যান্ডটা শেয়ার বিক্রি করছে তা না, কিন্তু ওই যে যারা বিনিয়োগ করেছে তাদের ল্যান্ড শেয়ারটা আমরা বিক্রি করে দিই। যখন একজন ক্রেতা আসে, ক্রেতার সাথে তার আমরা কানেক্ট করে দিই যে ভাই এই যেমন ক্রেতা আসছেন, আপনারা এই ফ্ল্যাটটা বা শেয়ার কিনতে চান, আপনারা একটু দামের ইয়াটা ফাইনাল করেন আর কি। জাস্ট এই কানেক্টিংটা আমরা করে দিই আর কি। প্রিয় দর্শক, আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে আমরা দীর্ঘ আলোচনা থেকে যে বিষয়গুলো জানলাম, যে আমরা নিজেদের একটি স্বপ্নের ঠিকানা, স্বপ্নের বাড়ি তৈরির ক্ষেত্রে বিশেষ করে আমরা যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য সরাসরি একটা ফ্ল্যাট কেনা যখন কষ্টদায়ক হয়ে যায়, তখন তাদের সুবিধার জন্য তাদের সমস্যার সমাধানে এগিয়ে এসেছে জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজের মতন বিভিন্ন প্রতিষ্ঠান। স্পেশালি আমরা ব্যক্তিগত উদ্যোগে এই ল্যান্ড শেয়ার কিনতে গেলে যেটা সমস্যা হয়, কাজটি সঠিক সময়ে সঠিকভাবে করা কখনো সম্ভব, কখনো হয়ে ওঠে না। সেক্ষেত্রে একটি প্রাতিষ্ঠানিক ব্যানারের আন্ডারে করতে গেলে বিষয়টি অনেক সহজ হয় এবং নিরাপদ হয়। এই নিরাপদ কাজটি করে যাচ্ছেন জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ। তো জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মুস্তাফিজুর রহমান তুহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ, দীর্ঘ সময় দিয়ে আমাদেরকে এই ল্যান্ড শেয়ারের বিষয়টি, ধারণাটি স্বচ্ছভাবে দর্শকদের জন্য তুলে ধরার জন্য। ধন্যবাদ আলম ভাইকে এবং ধন্যবাদ রাজশাহী হাউজিং আরও ডেভেলপ হোক, এই ইনফরমেশনগুলো আরও গ্যাদার হোক, যেন সাধারণ মানুষ জানতে পারে যে কোথায় কী অফার চলছে বা কী দামে শেয়ার পাওয়া যাচ্ছে। এটা মানে ইনফরমেশনটা যেন বাসা থেকে পায়। আমি রাজশাহী হাউজিংকেও ধন্যবাদ জানাই যে ইনফরমেশনটা অনেকে পায় না, অনেকে আসতে হয় ফিজিক্যালি, তো এই যে মোবাইলে বসে থেকে বা ঘরে বসে থেকে ইনফরমেশন পাচ্ছে, এই জন্য আপনাকেও ধন্যবাদ। আর একটু আমি বলি, যারা ল্যান্ডে ইনভেস্ট করতে চান, বিনিয়োগ করতে চান, রাজশাহী বা ঢাকা আমাদের যে প্রজেক্টগুলো আছে, আমাদের প্রজেক্ট বলে না, আপনার প্রজেক্টগুলো ভিজিট করে দেখতে পারেন, আপনার বিনিয়োগ কখনো বিফলে যাবে না, এতটুকু আমি নিশ্চয়তা দিতে পারি আর কি।
হ্যাঁ, তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন, আর যদি অন্য কারো কাজে লাগবে বলে মনে করেন শেয়ার করে দিবেন। ধন্যবাদ।